আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের আয়োজন জুবায়ার্স জিকে। জুবায়ার জিকের আজকের ষষ্ঠ পর্ব। এই ষষ্ঠ পর্বে আমরা প্রথমে আলোচনা করব দেশের কয়েকটি প্রস্তাবিত তথ্য নিয়ে, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত আর্টিস্টিক একাডেমি স্থাপিত হবে ঢাকার মহাখালীতে। এটি স্থাপিত হবে। প্রস্তাবিত মুদ্রণ শিল্প নগরী করা হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। প্রস্তাবিত খান জাহান আলী বিমানবন্দর হবে, এটি হবে বাগেরহাটের রামপালে। প্রস্তাবিত দেশের প্রথম সিলিকন সিটি রাজশাহী। প্রস্তাবিত সফটওয়্যার পার্ক হবে ঢাকার কাউরন বাজারে। প্রস্তাবিত মুদ্রণ শিল্প নগরী করা হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। প্রস্তাবিত ঔষধ শিল্প পার্ক এটি হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়। প্রস্তাবিত মাইকেল বিশ্ববিদ্যালয় হবে যশোরে। প্রস্তাবিত বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে গাজীপুরে। প্রস্তাবিত সিলেট বিশ্ববিদ্যালয় হবে সিলেটে। প্রস্তাবিত সাবমেরিন ঘাঁটি হবে চট্টগ্রামে। প্রস্তাবিত ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় এটিও হবে চট্টগ্রামে। অর্থাৎ এটি ছিল আমাদের প্রস্তাবিত যে তথ্যগুলো সেইগুলো। এখন এই অধ্যায় থেকে সাধারণত যে প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেইগুলো হলো, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো হলো, বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? প্রথম নির্বাচন কমিশনার হলো এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ৩. বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা। এটি বিভিন্ন পরীক্ষায় আসে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ৪ নম্বর, বাংলাদেশের প্রথম সিনেমা হল হলো পিকচার হাউস। ৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন এএসএম সাইন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ৬ নম্বর হলো, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে? প্রথম এভারেস্ট বিজয় করেন নিশাত মজুমদার। এরপর আমাদের বিসিএস থেকে এখান থেকে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো হলো, বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং এটি শুরু করে ডাচ বাংলা ব্যাংক। প্রথম তারা মূলত মোবাইল ব্যাংকিংটা শুরু করে। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখান থেকে যে প্রশ্ন বা চাকরি পরীক্ষায় যে প্রশ্নটি আসে সেটি হলো, বাংলা একাডেমির প্রথম নারী মহিলা পরিচালক কে? বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক হলেন নীলিমা ইব্রাহিম। এই প্রশ্নটি মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষাতেই বারবারই দেখা যায়, তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব বাংলাদেশের জাতীয় বিষয়াবলী নিয়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা, এর প্রথম 10টি চরণ। এরপর জাতীয় ভাষা হচ্ছে বাংলা, জাতীয় পাখি হচ্ছে দোয়েল, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বন হচ্ছে সুন্দরবন, জাতীয় বৃক্ষ আম গাছ, জাতীয় মাছ হচ্ছে ইলিশ, এবং জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এবং জাতীয় ধর্ম হলো ইসলাম। জাতীয় পার্ক হলো শহীদ জিয়া শিশু পার্ক, এবং হচ্ছে জাতীয় উদ্যান হলো সোহরাওয়ার্দী উদ্যান। জাতীয় উৎসব হলো বাংলা নববর্ষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। জাতীয় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা। জাতীয় পতাকা সবুজের মাঝে লাল বৃত্ত। জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম। জাতীয় খেলা, জাতীয় মাঠ হলো বঙ্গবন্ধু জাতীয় জাতীয় স্টেডিয়াম। জাতীয় মন্দির হলো ডাকেশ্বরী মন্দির। জাতীয় চিড়িয়াখানা, এটি হলো ঢাকা চিড়িয়াখানা মিরপুর। এবং জাতীয় খেলা, বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি। জাতীয় স্মৃতিসৌধ, হলো সম্মিলিত প্রয়াস, এটি সাভারে অবস্থিত। জাতীয় ও স্বাধীনতা দিবস 26শে মার্চ। জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম। জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় শাপলা ফুল এবং তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। এরপর আমরা দেখব জাতীয় পতাকা। এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো যে বর্তমান ডিজাইনার, আমাদের যে জাতীয় পতাকা তার বর্তমান ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান। মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কুমিল্লার শিব নারায়ণ দাস। প্রথম উত্তোলন করা হয় আমাদের জাতীয় পতাকা 2রা মার্চ 1971 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন অর্থাৎ বটগাছের নিচে প্রথম এটি উত্তোলন করা হয়। প্রথম উত্তোলন করা হয় যে স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের বটতলায় প্রথম উত্তোলন করা হয়। আর প্রথম উত্তোলন করেন তৎকালীন নেতা ডাকসু বিপি আ.স.ম আব্দুল রব। জাতীয় পতাকা দিবস পালন করা হয় 2রা মার্চ। জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন করা হয় 3রা মার্চ 1971 সালে নয়াপল্টনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদেশি মিশনে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় 1971 সালের 18 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাস্থ জাতীয় মিশনে এটি প্রথম উত্তোলন করা হয়। এরপর হলো বিদেশি মিশনে প্রথম পতাকা উত্তোলন করেন এম হুসেন আলী। তিনি প্রথম বিদেশি কোনো মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত যথাক্রমে 5:3:1। জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়। এটি সরকারিভাবে গৃহীত হয় 1972 সালের 17 জানুয়ারি। বাংলার মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন মেজর জেমস রেনেল। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এই প্রশ্নটিও বিভিন্ন পরীক্ষায় দেখা যায়। আমাদের জাতীয় প্রতীক, তো জাতীয় প্রতীক থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো যে রূপকার, জাতীয় পতাকার বা জাতীয় প্রতীকের রূপকার হলেন পটুয়া কামরুল হাসান। বর্ণনা যে বাংলাদেশের যে জাতীয় প্রতীক তার উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে হলো 2টি করে তারকা। মাঝে মাঝে বর্ণনাটা বিভিন্ন লিখিত পরীক্ষায় অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় এটিকে তুলে ধরা হয়। এরপর আমাদের জাতীয় সংসদ ভবন সম্পর্কে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, তো সংসদ ভবন থেকে সাধারণত যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে যে এর অবস্থান হলো ঢাকা শেরে বাংলা নগরে। স্থপতি হলেন প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আইকান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কতবার আসছে পরীক্ষা তা বলা বাহুল্য, মাঝে মাঝেই আসে। জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। উদ্বোধন করা হয় 1982 সালে। উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। সংসদ ভবন এলাকার আয়তন হচ্ছে 215 একর, অর্থাৎ 215 একর জমির উপর সংসদ ভবন স্থাপিত। সংসদ ভবন সংলগ্ন লেকটির নাম কি? লেকটির নাম হলো ক্রিসেন্ট লেক। বর্তমান সংসদ ভবনের পূর্ব বাংলার আইনসভা হিসেবে ব্যবহৃত হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যটি অজানা। স্থাপত্য উৎকর্ষের জন্য আগা খান পুরস্কার লাভ করেন 1989 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ হলো এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতীয় সংসদে বক্তৃতা দান করেছেন
দুইজন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে আমাদের জাতীয় সংসদে বিদেশি হিসেবে মাত্র দুইজন বক্তৃতা করেছেন। প্রথমজন হলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ। ইনি মূলত টিটো 1974 সালে তিনি জাতীয় সংসদে বক্তৃতা দেন, এবং দ্বিতীয় জন হচ্ছে ভারতের প্রেসিডেন্ট বিবি ঘিরি। তিনিও 1974 সালে বাংলাদেশের জাতীয় সংসদে তারা বক্তৃতা দিয়েছিলেন। এরা দুইজনই ছিল বিদেশি রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো যে এই মনোগ্রামের ডিজাইনার হলেন এন সাহা। এই প্রশ্নটি পরীক্ষায় বারবারই আসে। বর্ণনা, আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের বর্ণনা হলো যে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরের দিকে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর নিচে উভয় পাশে দুটো করে তারকা। জাতীয় স্মৃতিসৌধ, এখান থেকে যে তথ্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো হলো অবস্থান। জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হচ্ছে ঢাকার সাভারে নবীনগরে এটি অবস্থিত। স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন। উচ্চতা 150 ফুট বা 46.5 মিটার। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এই প্রশ্নটি আসে। অপর নাম, জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে। উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ 1982 সালে। গঠন, জাতীয় স্মৃতিসৌধের গঠনে আছে 7টি ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত। এই 7টি দেয়াল আমাদের জাতীয় জীবনে 7টি গুরুত্বপূর্ণ ঘটনাকে নির্দেশ করে। ঘটনাগুলো কি? 1 নম্বর হলো 1952 সালের ভাষা আন্দোলন, 1964 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালে এর শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এছাড়াও আমাদের কিছু তথ্য, সেগুলো হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো হলো যে রচয়িতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রচনার প্রেক্ষাপট 1905 সালের বঙ্গভঙ্গ, অর্থাৎ বঙ্গভঙ্গকে প্রেক্ষাপট করেই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেন। রচনাকাল 1905, বাংলা 1312 বঙ্গাব্দ। গানটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় 1905 সালে। গানটি রবীন্দ্রনাথের যে গ্রন্থে অন্তর্ভুক্ত সেটি হলো গীত বিতান গ্রন্থের স্বরবিতান অংশভুক্ত। ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। সুর করেন বাউল গণক হরকরার আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। এই গানটির অনুকরণে এটি মূলত হয়েছিল বা লেখা হয়েছিল। জাতীয় সঙ্গীতের এটি অনেকেরই প্রশ্ন অজানা, যেটি বাউল গণন হরকরের গানকে অনুকরণ করে মূলত এটিকে লেখা হয়েছিল। সর্বপ্রথম যে চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয় সেটি 1970 সালের মুক্তিপ্রাপ্ত জহির রায়হানের জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রে মূলত প্রথম জাতীয় সঙ্গীতটিকে দেওয়া হয়েছিল বা চলচ্চিত্রে অ্যাড করা হয়েছিল। গানটিতে বিশেষভাবে প্রাধান্য পায় বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা বা বাংলার প্রকৃতির কথা। গানটির মোট চরণ সংখ্যা হচ্ছে 25টি। জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয় প্রথম 10টি চরণ। এরপর হলো যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 4টি চরণ সাধারণত আমাদের বাজানো হয় যে কোনো অনুষ্ঠানে। এরপর হলো আমাদের এই অধ্যায়ের সাথে যে জড়িত প্রশ্নগুলো আছে, বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সাধারণত যে প্রথম যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে যে স্থপতি লুই আই কান নিম্নের কোনটি স্থাপনাটি সে করে। মূলত লুই আই কান সে আমাদের জাতীয় যে সংসদ অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদ এটি তিনি স্থপতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন মইনুল হোসেন। আর মানচিত্র প্রথম কে এঁকেছিলেন? বাংলা মানচিত্র প্রথম এঁকেছিলেন মেজর জেমস রেনেল প্রথম বাংলাদেশের মানচিত্র তিনি অঙ্কন করেন। আর এরপর ছিল আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? দেখুন এখানে কোনোটি না উত্তর হবে, কারণ কোনোটি থেকেই এটিকে করা হয়নি। সাধারণত গীত বিতানে পরে অ্যাড করা হয়েছে, মানে জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথের গীত বিতান এই গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে এখানে উত্তর হবে কোনোটি না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ আলিয়া হাসান। 2014 সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীতটি গেয়েছিল। আচ্ছা, এরপর আমরা বিসিএস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখব। তো সাধারণত আমাদের বিসিএস কিংবা বিভিন্ন পিএসসি যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো থেকে আমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের এই প্রশ্নগুলো অর্থাৎ এগুলোকে একটু জোরদার করে দেখব। প্রথম হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে জানেন আপনারা যে দুটি চারটি, টোটাল এই পাশে দুটি ও পাশে দুটি চারটি। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় পাখি হচ্ছে দোয়েল। এবং কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে সঙ্গীতে প্রথম কতটি চরণ বাজানো হয়? অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে বাংলাদেশের সাধারণত প্রথম চারটি চরণ, জাতীয় সঙ্গীতে চারটি চরণ বাজানো হয়। এরপর হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি প্রধানভাবে আছে বা প্রাধান্য পেয়েছে? বাংলার প্রকৃতির কথা সাধারণত এই গান বা কবিতায় উপস্থাপিত হয়েছে। এরপর আমাদের এখান থেকে যদি আমরা আরও দেখি যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি বিভিন্ন পরীক্ষাতেই মাঝে মাঝেই আসে। কামরুল হাসান হলেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার। কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়? এটি গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে, সরকারিভাবে এটিকে গৃহীত হয়। এরপর আমাদের মেডিকেল পরীক্ষায় সাধারণত যে প্রশ্নগুলো আসে এখানে সেইগুলো দেওয়া আছে, কিন্তু আপাতত আমরা এখানে এটি দেখার প্রয়োজন মনে করছি না বা দেখবো না। এরপর আমরা দেখবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আসছিল সেই প্রশ্নগুলো। প্রথমে দেখবো আমরা যে আমাদের 19 নাম্বার হচ্ছে, বাংলাদেশ ছাড়া আর কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয়? সেটি হলো শ্রীলঙ্কা। সাধারণত জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি দেশেরই জাতীয় সঙ্গীত রচনা করে, সেটা হচ্ছে ভারত, বাংলাদেশ এবং হচ্ছে শ্রীলঙ্কা। এরপর হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? এটি হচ্ছে বাউল সুরের অনুপ্রেরণায় রচিত। বাংলাদেশের সাময়িক সঙ্গীতের রচয়িতাকে? জানেন যে বাংলাদেশের যে সাময়িক সঙ্গীত আছে সেই সাময়িক সঙ্গীতের রচনা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এরপর হলো আমাদের জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? জাতীয় পতাকা বিধি এটি জারি হয় 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয় 2রা মার্চকে। এই ছিল আমরা আজকের ষষ্ঠ পর্ব, অর্থাৎ জুবায়ের জিকের ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করলাম যেটুকু। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জুবায়ার্সের যে প্লেলিস্ট আছে, অর্থাৎ আপনারা যদি সবগুলো ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলের জুবায়ার্স নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টেই আপনারা সাধারণত সকল ভিডিও পেয়ে যাবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।